আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় 2025 সালের এসএসসি শিক্ষার্থীবৃন্দ, আমার চ্যানেল মাধ্যমিক গণিতে তোমাদের স্বাগতম। টেস্ট পরীক্ষার পরবর্তী সময়ে তোমাদের উচ্চতর গণিতের প্রস্তুতির পূর্ণতার জন্য দেশের স্বনামধন্য স্কুলগুলোর টেস্টের উচ্চতর গণিতের প্রশ্ন সমাধান করে দেখাচ্ছি। আজকের এই পর্বে ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজ ঢাকার ক বিভাগ অর্থাৎ বীজগণিতের অংশ নিয়ে আলোচনা করছি। বীজগণিতের প্রথম প্রশ্নে 1 নম্বর বলা হয়েছে দুইটা ফাংশন দেয়া আছে এফ অফ এক্স আর জি অফ এক্স। প্রশ্ন দেখতে পাচ্ছ তোমরা। ক নম্বর প্রশ্নে বলা হয়েছে যে এফ অফ এক্স ফাংশনের ডোমেইন নির্ণয় করো। তো এফ অফ এক্স যে ফাংশনটা সেটা হচ্ছে যে এরকম এক্স বাই এক্স মাইনাস ওয়ান, এই রাশি দিয়ে সংজ্ঞায়িত সেটা। এখন এই ধরনের ভগ্নাংশ যদি থাকে, আচ্ছা ডোমেইন বিষয়টা কি, যে ডোমেইন হচ্ছে যে এইখানে যে চলক যেটা আছে এক্স, এক্স এর যে সমস্ত মানের জন্য এই সম্পূর্ণ রাশিটার অর্থাৎ এফ অফ এক্স এর মান বাস্তব হবে, রিয়েল নাম্বার হবে, সেগুলোই হচ্ছে এই এফ অফ এক্স এর ডোমেইন। এখন যখন এইরকম ভগ্নাংশ দেয়া থাকে তখন আমাদের চিন্তা করতে হবে যে নিচের হর যেটা আছে এখানে এক্স মাইনাস ওয়ান, তো হর কখনো শূন্য হতে পারে না, কারণ শূন্য দিয়ে ভাগ করলে অবাস্তব সংখ্যা হয়, সেটার কোনো মান পাওয়া যায় না। তো যার কারণে এক্স মাইনাস ওয়ান এটা শূন্য হতে পারে না। তার মানে এফ অফ এক্স এর মান রিয়েল নাম্বার হবে, অর্থাৎ এফ অফ এক্স বিলংস টু আর রিয়েল নাম্বার হবে যদি ও কেবল যদি এই যে নিচের হর যেটা আছে এক্স মাইনাস ওয়ান এটার মান শূন্য না হয়, অর্থাৎ নট ইকুয়াল টু জিরো হয়। তো তাহলে এই মাইনাস ওয়ানটাকে যদি এ পাশে নিয়ে যাই তাহলে হয় প্লাস ওয়ান, অর্থাৎ এক্স নট ইকুয়াল টু ওয়ান। তো এক্স এর মান ওয়ান হওয়া যাবে না। ওয়ান বাদ দিয়ে যত রিয়েল নাম্বার আছে, ওয়ান ব্যতীত যত রিয়েল নাম্বার সেসবই হচ্ছে এই এফ অফ এক্স এর ডোমেইন বা ডোম। তো আমরা লিখতে পারি যে ডোম এফ হচ্ছে যে রিয়েল নাম্বার থেকে ওয়ান মাইনাস, অর্থাৎ ওয়ান ব্যতীত ওয়ান বাদ দিয়ে যত রিয়েল নাম্বার আছে সেগুলোই হচ্ছে এফ অফ এক্স এর ডোমেইন। এরপরে খ নম্বর প্রশ্নটা দেখো, যে বলা হয়েছে দেখাও যে জি অফ এক্স ফাংশনটি এক এক। জি অফ এক্স উদ্দীপকে জি অফ এক্স যে ফাংশনটা দেয়া আছে 2x মাইনাস ওয়ান ডিভাইডেড বাই 2x প্লাস থ্রি, তো সেটা লিখে নেওয়া হয়েছে। এখন এক এক ফাংশন প্রমাণের যে নিয়ম, এখানে ডোমেইনের দুইটা ভিন্ন সদস্য বা ভিন্ন উপাদান প্রথমে ধরে নিতে হবে। এরপর আচ্ছা প্রথমে এটা ধরে নিচ্ছি, মনে করি যে জি অফ এক্স এর ডোমেইনের দুইটা ভিন্ন সদস্য এ আর বি। সেটা এ বি না ধরে এক্স ওয়ান এক্স টু অথবা এম এন যে কোনো জিনিস ধরতে পারো। তো এ আর বি আমরা ধরে নিচ্ছি যে জি অফ এক্স এর ডোমেইনের দুইটা ভিন্ন ভিন্ন উপাদান। এখন এই এক এক ফাংশন প্রমাণ করার সিস্টেম হচ্ছে কি, যে জি অফ এক্স এক এক ফাংশন হবে যদি ও কেবল যদি জি অফ এ ইজ ইকুয়াল টু জি অফ বি। আমরা যে এ আর বি দুইটা ভিন্ন উপাদান ধরে নিয়েছি ডোমেইনের দুইটা সদস্য, তো সেই জি অফ এ আর জি অফ বি এই দুইটাকে সমান ধরে নিয়ে যদি এ ইজ ইকুয়াল টু বি প্রমাণ করা যায়, অর্থাৎ ওই যে চলক দুইটা ধরেছি সেই দুইটা যদি সমান প্রমাণ করতে পারি তাহলেই সেটা এক এক ফাংশন প্রমাণ হয়ে যায়। তো এটা এই যে এই শর্তটুকু, এই ধরনের একটা শর্ত, যখন এক এক ফাংশন প্রমাণ করতে বলবে তখন এই যে এরকম একটা কথা লিখে নিতে হবে, সেটা খেয়াল রাখতে হবে যে একটা নিয়ম শিখলে এই ধরনের সব অঙ্কই পারা যাবে। তো তাহলে জি অফ এ আর জি অফ বি, এখান থেকে আমরা শুরু করব। জি অফ এ ইজ ইকুয়াল টু জি অফ বি। জি অফ এ জি অফ এক্স এর মান দেয়া আছে প্রশ্নে, তো এখানে জি অফ এ যদি বের করতে চাই, যেখানে যেখানে এক্স আছে চলক পরিবর্তন করে এ দিয়ে দিতে হবে, তো সেটাই করা হয়েছে। আবার জি অফ বি এক্স পরিবর্তন করে সেখানে বি লেখা হয়েছে। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা এ ইজ ইকুয়াল টু বি হয় কিনা সেটা প্রমাণ করব এই সমীকরণ থেকে। এখানে আর গুণন করা হয়েছে, আর গুণন করলে এই যে এখানে 2a দিয়ে এগুলো গুণ করলে 2 দুগুণা 4 ab, তারপরে এখানে প্লাস 3 এর সাথে গুণ করলে 3 দুগুণা 6 6a, তারপরে মাইনাস 1 দিয়ে গুণ মাইনাস 2b, আর প্লাস 3 এর সাথে গুণ করলে মাইনাস 3। এভাবে করে ইজ ইকুয়াল টু ডান পাশে যে এই দুইটা রাশি গুণ করে ডান পাশে লেখা হয়েছে। তারপর শুধু এই বি যুক্ত পদ যে দুইটা আছে মাইনাস 2b আর হচ্ছে এই পাশে মাইনাস প্লাস 6b, এই দুইটাকে ডান পাশে নিয়ে যাওয়া হয়েছে, আর বাকি সবগুলো পদ এই পাশে বাম পাশে নিয়ে আসা হয়েছে। 4ab, এই 4abটা এই পাশে এসে মাইনাস, তারপর এখানে 6a থাকলো, মাইনাস 3 থাকলো, এই মাইনাস 2a এই পাশে এসে প্লাস হয়ে গেছে, মাইনাস 3 সেটা এই পাশে এসে প্লাস 3 হয়ে গেল। এখন দেখো এই যে 4ab মাইনাস 4ab কেটে দিতে পারি, তারপর মাইনাস 3 প্লাস 3 সেটাও কাটা যায়, 6a আর 2a দুইটাই যোগ করলে 8a হয়, আর ডান পাশে 6b এই পাশ থেকে যে 2b সেটা এই পাশে এসে যোগ হয়েছে, যোগ করলে 8b হয়।
দুই পাশে যদি আমরা 8 দিয়ে ভাগ করে দেই তাহলে a ইজ ইকুয়াল টু b সমান পাওয়া যায়। তো তার মানে হচ্ছে g অফ x একটা একক ফাংশন। তো এটা দেখানো হলো। একের গ নম্বর প্রশ্নে বলা হয়েছে f অফ x স্কয়ারকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। তো উদ্দীপকে f অফ x একটা ফাংশন দেয়া আছে। তো সেখান থেকে আমাদের প্রথমে f অফ x স্কয়ারের মান বের করতে হবে। f অফ x দেয়া আছে হলো x বাই x মাইনাস 1। তো তাহলে f অফ x স্কয়ার, এখানে x এর পরিবর্তে x স্কয়ার আছে, তো তাহলে এখানে যেখানে যেখানে x আছে সেখানে x স্কয়ার দিয়ে দিতে হবে। x স্কয়ার মাইনাস 1 নিচে যখন আমরা আংশিক ভগ্নাংশে প্রকাশ করব, তো নিচের যে হর থাকে সেটাকে উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হয়। কয়টা উৎপাদক আছে সেই অনুযায়ী আমাদের উপরে যে ধ্রুবপদ a b c ধরে নিতে হয় সেই অনুযায়ী। তো এই কারণে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। x স্কয়ার মাইনাস 1 এর উপর একটা স্কয়ার যদি ধরে নিই তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র পড়ে, সূত্রানুসারে a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ x প্লাস 1 ইন্টু x মাইনাস 1। তো তাহলে এখানে দুইটা উৎপাদক দেখা যাচ্ছে। এখন এই যে একটা বিষয় খেয়াল রাখতে হবে, এখানে ওপরে x এর সর্বোচ্চ ঘাত যুক্ত পদ x স্কয়ার একটাই পদ আছে, আর নিচে x এর সর্বোচ্চ ঘাত বিশিষ্ট পদ হচ্ছে x স্কয়ার একই। এটা ভাগ করলে 1 হয়। তো এটাকে যখন আমরা আংশিক ভগ্নাংশ প্রকাশ করব তখন একটা পূর্ণ সংখ্যা 1 নিতে হবে, কারণ ওই যে x স্কয়ার আর x স্কয়ার ভাগ করলে 1 হয়। তো সেটাই করা হয়েছে। এই যে এখানে এটা হচ্ছে আমাদের প্রশ্ন। এটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করার জন্য প্রথমে একটা 1 ধরতে হবে, প্লাস এই দুইটা উৎপাদকের জন্য দুইটা অংশ, প্রথম উৎপাদক যেটা আছে x প্লাস 1 তার উপরে a, আর দ্বিতীয়টার উপরে আমরা b, এই a আর b দুইটা ধ্রুব সংখ্যা ধরে নিচ্ছি। এটাকে 1 নম্বর সমীকরণ দেয়া হলো। এরপর আংশিক ভগ্নাংশের নিয়ম অনুসারে 1 নম্বর সমীকরণের উভয় পক্ষকে, যে এখানে বাম দিকে যে হরটা আছে x প্লাস 1 x মাইনাস 1, সেটা দিয়ে উভয় পক্ষকে গুণ করতে হবে। গুণ করলে এখানে শুধু x স্কয়ার থাকবে, নিচের অংশ তো কাটা যাবে। গুণ করলে 1 এর সাথে x প্লাস 1 x মাইনাস 1 গুণ করলে x প্লাস 1 x মাইনাস 1ই হবে, প্লাস এই যে এই পদের সাথে যদি গুণ করি x প্লাস 1 x মাইনাস 1 যদি এখানে গুণ করি, নিচ থেকে উপর থেকে x প্লাস 1 কাটা যাবে, x মাইনাস 1 থাকবে, তার সাথে a গুণ, তার মানে a ইন্টু x মাইনাস 1। সহজ হিসাব, নিচে যেটা আছে সেটা বাদ দিয়ে অন্যটা থাকবে। তো এখানে x মাইনাস 1 কাটা যাবে, x প্লাস 1 থাকবে, অর্থাৎ b ইন্টু x প্লাস 1। এটাকে আমরা একটা সমীকরণ নাম্বার দিচ্ছি 2 নম্বর সমীকরণ। এরপর এখানে একটা কথা লিখবো আমরা। আচ্ছা, এই বিষয়টা খেয়াল রাখবে যে এখানে আমরা এই যে এরকম 3টা দাগ দিয়েছি, এটা হচ্ছে অভেদ চিহ্ন। এরকমই চিহ্ন দিতে হবে আংশিক ভগ্নাংশ ধরার সময়। সেকেন্ড লাইন, দ্বিতীয় যে সমীকরণ বের করেছি সেখানেও এরকম অভেদ চিহ্নই থাকতে হবে। তো অভেদ চিহ্ন মানে হচ্ছে যে এখানে x এর যে কোনো মানের জন্য এই দুইটা পক্ষ সমান হবে। যদি আমরা এখানে সমান চিহ্ন দিই তো তাহলে সেটা সমীকরণ বোঝাবে। সমীকরণ x এর নির্দিষ্ট একটা দুইটা মানের জন্য শুধু সত্য, কিন্তু এখানে সেটা এমন না। এখানে হচ্ছে x এর যে কোনো মানের জন্য এই দুইটা পক্ষ সমান হবে। তো সেই কথাটা আমরা এখানে লিখেছি যে যা x এর সকল বাস্তব মানের জন্য সত্য। তো যেহেতু সব মানের জন্য সত্য, x এর সব বাস্তব মানের জন্য সত্য, x এর মান আমরা ইচ্ছা হলে যে কোনো কিছু ধরতে পারি, যে কোনো বাস্তব সংখ্যা ধরতে পারি। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে a আর b এর মান বের করা। তো সেটা কিভাবে করা সম্ভব? এখানে যদি আমরা b এর অংশটাকে শূন্য করে ফেলতে পারি তো সেই ক্ষেত্রে a এর মান পাওয়া যাবে। b এর অংশকে শূন্য করতে গেলে x এর মান যদি আমরা -1 ধরি, -1 প্লাস 1 মিলে 0 হবে, b এর সাথে গুণ হয়ে সেটা 0ই হয়ে যাবে, সেই ক্ষেত্রে a এর মানটা পাবো। তো এই কারণে x এর মান -1 বসানো হচ্ছে 2 নম্বর সমীকরণে। বসালে এখানে যে -1 স্কয়ার করলে +1 হয়ে যাবে, এখানে -1 বসালে -1 + 1 0, তো 0 এর সাথে এটা গুণ হয়ে 0ই হবে। এটা লেখা হয়নি, b এর অংশটাও 0 হবে, সেটা তো আগেই হিসাব করেছি। তো a এর অংশটা শুধু থাকবে, এখানে -1 আর -1, x এর মান -1 আর -1 যোগ করে -2 হয়, a ইন্টু -2। তো তাহলে -2টা অন্য পাশে গিয়ে 1 এর সাথে ভাগ হয়ে যাবে, অর্থাৎ a এর মান পাবো হচ্ছে -1/2, অর্থাৎ হাফ। এবার b এর মান বের করব, তার জন্য a এর অংশটুকু শূন্য করতে হবে। দেখো এখানে x এর মান যদি আমরা 1 ধরি, 1 - 1 0 হয়ে যায়, অর্থাৎ a এর সাথে গুণ হয়ে সেটা 0ই হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা b এর মান পাবো। তো এই কারণে এখানে x এর মান 1 বসানো হলো। তারপর বাকিটুকু হিসাবে যে এখানে 1 স্কয়ার করলে 1 হয়, তারপরে যে এটা x এর মান, মানে যে কোনো একটা অংশকে আমরা শূন্য করার চেষ্টা করি না কেন, এই অংশ সবসময় এটা শূন্য হবেই। b এর অংশটা শূন্য হয়ে যাবে, না দুঃখিত, a এর অংশটা শূন্য হয়ে যাবে। এখন b এর অংশ থাকবে এখানে 1 + 1, অর্থাৎ 2b বা b × 2। তো তাহলে 2টা অন্য পাশে গিয়ে 1 এর সাথে ভাগ হয়ে হবে 1/2, অর্থাৎ b = 1/2। তো a আর b এর মান বের হলো। এখন বাকি কাজ হচ্ছে কি, যে এই a আর b এর মান আমরা 1 নম্বর সমীকরণে বসিয়ে
হিসাব শেষ করব। 1 নম্বর সমীকরণে যদি a আর b এর মান বসিয়ে দেই, এই যে 1 নম্বর সমীকরণে যেখানে a ছিল সেখানে আমরা a এর মান -1/2 বসালাম, আর এখানে b ছিল, b এর মান হচ্ছে হাফ। এখন এই যে 1/2 এর সাথে নিচের অংশটা ভাগ, এটা আমরা একটু শর্ট হিসাব করতে পারি। নিচের এই 2টাকে নিচের হরের সাথে গুণ করে দিলেই হয়ে যায়। তো সেটা গুণ করব না, গুণ অবস্থায় শুধু লিখব। তো 2 ইন্টু এই x প্লাস 1, সামনে যে মাইনাসটা ছিল সেই মাইনাস প্লাসে এখানে মাঝখানে মাইনাস করে দেওয়া হয়েছে, উপরে 1 আর নিচে 2 ইন্টু x প্লাস 1। একইভাবে এই যে এই 2টাও নিচে হরের সাথে যদি গুণ করে দিই নিচের ভগ্নাংশের সাথে, তাহলে 2 ইন্টু x মাইনাস 1। তো এটাই হচ্ছে এই প্রদত্ত ভগ্নাংশের আংশিক ভগ্নাংশে প্রকাশিত রূপ। 2 নম্বর প্রশ্নের উদ্দীপকে p প্লাস pq প্লাস pq স্কোয়ার প্লাস ডট 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 এমন একটা ধারার কথা বলা হয়েছে। এরপর আরেকটা ধারা দেয়া আছে x প্লাস 1 ইনভার্স, তারপরে প্লাস x প্লাস 1 টু দ্য পাওয়ার -2, তারপরে x প্লাস 1 হোল টু দ্য পাওয়ার -3, এরকম একটা ধারা দেখতে পাচ্ছ প্রশ্ন তোমরা। এখন ক নম্বর প্রশ্নে বলা হয়েছে যে প্রথম ধারাটার সপ্তম পদ নির্ণয় করো। তো প্রথম ধারাটা লিখে নেওয়া হয়েছে। এই ধারাটার প্রথম পদ, যেটাকে আমরা a দিয়ে প্রকাশ করি, সেই প্রথম পদ হচ্ছে p, সাধারণ অনুপাত r। এটা দেখে বোঝা যাচ্ছে এটা গুণোত্তর ধারা, প্রশ্নে যদিও বলা নাই কিন্তু দেখে বোঝা যাচ্ছে এখানে এই p এর সাথে q গুণ করলে pq হয়, তার সাথে আবার q গুণ করলে pq স্কয়ার হয়, অর্থাৎ q গুণ করে করে হচ্ছে পরের পদগুলো পাওয়া যাবে, অর্থাৎ পরের পদকে আগের পদ দিয়ে ভাগ করলে একটা q পাওয়া যাবে। তো সেটাই হচ্ছে সাধারণ অনুপাত r এর মান। তো আমাদের ধারাটার সপ্তম পদ বের করতে বলা হয়েছে। গুণোত্তর ধারার ক্ষেত্রে পদ, কোনো একটা পদ n-তম পদ নির্ণয় করার সূত্র আমরা জানি, ar টু দ্য পাওয়ার n-1। সপ্তম পদ নির্ণয় করতে বলেছে, তো সপ্তম n এর মান হচ্ছে 7, a হলো p আর r হলো q, আর 7 থেকে 1 মাইনাস করলে হচ্ছে 6 হয়, pq টু দ্য পাওয়ার 6। তো এখানে আর কোনো হিসাব নাই, এটাই হচ্ছে ক নম্বর প্রশ্নের আনসার। খ নম্বর বলা হয়েছে যে x এর উপর কি শর্ত আরোপ করলে ধারাটার অসীমতক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করো। তো এটা খুবই কমন একটা প্রশ্ন, সপ্তম অধ্যায়ের এই অধ্যায় থেকে অঙ্ক থাকলে এরকম একটা প্রশ্ন থাকেই। তো এখানে উদ্দীপকে যে x বিশিষ্ট যে ধারাটা দেয়া আছে সেই ধারাটা আমরা লিখে নিয়েছি। ইচ্ছা করলে এখানে যে ইনভার্স আছে এটাকে 1/x প্লাস 1 এখানে লিখে নিতে পারো। এটা হচ্ছে 1/x প্লাস 1 হোল স্কোয়ার, এটা 1/x প্লাস 1 হোল কিউব। তো সেটা আমি এখানে লিখিনি, পরে সেটার কাজ করব। ধারাটার প্রথম পদ এইটা a ইজ ইকুয়াল টু x প্লাস 1 ইনভার্স, তার মানে 1/x প্লাস 1। সাধারণ অনুপাত, পরের পদকে আগের পদ দিয়ে ভাগ, দ্বিতীয় পদ এটা, প্রথম পদ দিয়ে যদি ভাগ করি এটার মানে হচ্ছে 1/x প্লাস 1 টু দ্য পাওয়ার 2 অর্থাৎ স্কোয়ার, আর এটা গুণ চিহ্ন দিলে উল্টে যাবে, এটা 1/x প্লাস 1 হয়, গুণ করলে x প্লাস 1টা উপরে যাবে, 1 নিচে, তো নিচে 1 দিয়ে তো কোনো লাভ নেই। x প্লাস 1 এই নিচের x প্লাস 1 এর সাথে যদি কাটি এখানে নিচে আরো একটা x প্লাস 1 থাকবে, অর্থাৎ 1/x প্লাস 1। এটা হচ্ছে সাধারণ অনুপাত। তো আমাদের বের করতে বলেছে যে x এর উপর কি শর্ত আরোপ করলে ধারাটার অসীমতক সমষ্টি থাকবে। তো এটার শর্ত আমরা জানি যে ধারাটার অসীমতক সমষ্টি থাকবে যদি ও কেবল যদি মডুলেশন অফ r অর্থাৎ সাধারণ অনুপাতের মান, শুধু পরম মানটা যদি লেস দেন 1 হয়, তো সেই ক্ষেত্রে r মানে হচ্ছে 1/x প্লাস 1, সেটার পরম মান যদি 1 থেকে ছোট হয়। তো এটাকে এই মডুলেশন সাইন উঠাই দিয়ে যদি আমরা একটু মানে এটাকে ভেঙে লিখতে চাই তাহলে এভাবে লিখতে পারি, -1 থেকে এটা বড় এবং 1 থেকে ছোট। তো এখানে দুইটা অংশ, -1 থেকে এটা বড় আবার 1 থেকে ছোট, এই দুইটা অংশকে আমরা আলাদাভাবে করে নিয়ে তারপর x এর মান বের করার চেষ্টা করব। এখন এই একটা অংশ হচ্ছে এই 1/x প্লাস 1, সেটা 1 থেকে বড়, আর আরেকটা অংশ 1 থেকে ছোট। দুইটা অংশ আলাদাভাবে হিসাব করছি। এখানে x এর মান বের করতে গেলে প্রথমে আমরা এই ভগ্নাংশটাকে উল্টিয়ে দিব, ভগ্নাংশ উল্টিয়ে দিলে x প্লাস 1 হবে এই পাশে, -1 উল্টিয়ে দিলে -1ই হয়, আর যখন আমরা দুই পাশের ভগ্নাংশ উল্টিয়ে দিব মাঝখানে যে অসমতার চিহ্ন আছে সেটাও উল্টে যাবে। অসমতার চিহ্ন দুইটা কারণে উল্টে যায়, এই যখন এরকম আমরা ভগ্নাংশ উল্টিয়ে দিব তখন, আর দ্বিতীয়ত হচ্ছে যদি ঋণাত্মক সংখ্যা দিয়ে গুণ অথবা ভাগ করা হয় উভয় পক্ষে, সেই ক্ষেত্রে এই অসমতার চিহ্নটাও উল্টে যাবে। তো এখানে এরপর আমরা x এর মান যেহেতু বের করব, x প্লাস 1টাকে এই পাশে লিখলাম আর -1 এই পাশে লিখলাম, মানে বিপরীতভাবে লেখার কারণে এই চিহ্নটাও আবার পরিবর্তন করতে হয়েছে। তারপরে এই প্লাস 1টাকে ডান পাশে নিয়ে গেলে -1 হয়, -1 আর এই -1 মিলে হচ্ছে -2। তাহলে একটা শর্ত আমরা পেয়ে গেলাম, x এর মান যদি -2 থেকে ছোট হয়
তাহলে ধারাটার অসীমতক সমষ্টি থাকবে। আর এই যে আরেকটা অংশ, এখানে উল্টিয়ে দিলে এক্স প্লাস ওয়ান, ওয়ানকে উল্টিয়ে দিলে ওয়ান হবে, সেক্ষেত্রে এই যে চিহ্ন পরিবর্তন করতে হবে। এই প্লাস ওয়ানটাকে ডান পাশে নিয়ে গেলে ওয়ান থেকে মাইনাস হয়ে যাবে, ওয়ান মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু হচ্ছে জিরো। তাহলে এক্স গ্রেটার দেন জিরো, এটা দ্বিতীয় শর্ত। তাহলে দুইটা মিলে আমরা নির্ণয় শর্ত পেলাম, এক্স লেস দেন মাইনাস টু অথবা এক্স গ্রেটার দেন জিরো। তো এই হচ্ছে এক্স এর শর্ত, যে যেই শর্তে ধারাটার অসীমতক সমষ্টি থাকবে। এরপর সেই সমষ্টি আবার নির্ণয় করতে বলেছে, ধারাটার অসীমতক সমষ্টি। অসীমতক সমষ্টির সূত্র আমরা জানি এ বাই ওয়ান মাইনাস আর। এ হচ্ছে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান, আর আর এর মানও সেম, ওয়ান বাই এক্স প্লাস ওয়ান। নিচের অংশ এই যে ওয়ান মাইনাস এই ভগ্নাংশ, তো এটা লসাগু নিয়ে আমরা বিয়োগ করব। লসাগু হচ্ছে এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস ওয়ান লসাগু নিয়ে এটা ওয়ানের সাথে গুণ হয়ে এক্স প্লাস ওয়ান হবে, মাইনাস এখান থেকে শুধু ওয়ানই থাকবে, প্লাস ওয়ান মাইনাস ওয়ান কেটে শুধু এক্স থাকবে এখানে, এক্স বাই এক্স প্লাস ওয়ান। ওপরের ভগ্নাংশের সাথে সেটা ভাগ অবস্থায় আছে, সেটাকে যদি গুণ চিহ্ন দিই পরের লাইনে, উল্টে গিয়ে এক্স প্লাস ওয়ান যাবে ওপরে আর এক্স নিচে। তারপর এই এক্স প্লাস ওয়ান আর নিচের এক্স প্লাস ওয়ান যদি কেটে দেই, ওয়ান বাই এক্স। এটাই হচ্ছে ধারাটার অসীমতক সমষ্টি। গ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে পি এর পরিবর্তে 7, পি কিউ এর পরিবর্তে 7 7 এবং পি কিউ স্কোয়ারের পরিবর্তে 777 বসিয়ে প্রথম ধারাটার প্রথম n সংখ্যক পদের যোগফল নির্ণয় করো। তো প্রথম ধারাটা ছিল হচ্ছে যে এইরকম পি প্লাস পি কিউ প্লাস পি কিউ স্কোয়ার প্লাস ডট ডট ডট। এখন যেমনটা বলেছে পি এর পরিবর্তে 7, পি কিউ এর পরিবর্তে 7 7, পি কিউ স্কোয়ারের পরিবর্তে যদি আমরা 777 বসিয়ে দিই, তাহলে যে এই ধারাটা এমন হয়ে যাবে 7 প্লাস 777 প্লাস 777 প্লাস ডট ডট ডট। এই ধারাটার n সংখ্যক পদের প্রথম n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করতে বলা হয়েছে। এখন আমরা যে সমষ্টির সূত্র জানি সেগুলো হয় গুণোত্তর ধারার অথবা সমান্তর ধারার সমষ্টির সূত্র জানি, কিন্তু এটা না গুণোত্তর না সমান্তর ধারার। তো যার কারণে আমরা যে সমস্ত সূত্র জানি সেই সমস্ত সূত্র দিয়ে এটার সমষ্টি নির্ণয় করা সম্ভব না। এটা একটু বিশেষ উপায়ে নির্ণয় করতে হবে। সেই বিশেষ উপায়টা, এই টাইপের প্রশ্ন একটা মোটামুটি কমন প্রশ্ন এটা, এই নিয়মটা ভালো করে তোমরা জেনে রাখো। এরকম অঙ্ক এখানে কখনো অন্য সংখ্যা দিয়েও থাকতে পারে, 5 দিয়ে থাকতে পারে, 5 প্লাস 55 প্লাস 555, অথবা 3 দিয়ে 6 দিয়ে, অন্য যে কোনো সংখ্যা দিয়েই থাকতে পারে। এইরকম প্রশ্নের সমাধান এখানে আমি যে নিয়মটা দেখাচ্ছি সেভাবে করেই সব অঙ্কের সমাধান করতে হবে। তো আমরা ধরে নিচ্ছি যে ধারাটার n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে Sn। তার মানে Sn ইজ ইকুয়াল টু এই যে এই ধারাটার n সংখ্যক পদের সমষ্টি, অর্থাৎ এই ধারাটা প্লাস লাস্টের পদ হবে হচ্ছে তাহলে n-তম পদ। তো এই n-তম পদ পর্যন্ত ধারাটার যে সমষ্টি সেটাকে আমরা Sn ধরেছি। Sn ইজ ইকুয়াল টু এই ধারাটা Sn n-তম পদ পর্যন্ত। এখান থেকে এখানে এই 7 থাক, 5 থাক, 3 থাক, যাই থাক সেটা আমাদের কমন নিতে হবে। প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে একই নিয়ম, 7 কমন নিলে এগুলো সব 1 হয়ে যাবে, এভাবে করে n-তম পদ পর্যন্ত। এর পরের কাজ হচ্ছে এই 7টাকে আমরা এই পাশে এনে ভাগ করে দিতে পারি, Sn এর নিচে ভাগ। এর পরের কাজ হচ্ছে আমরা উভয় পক্ষকে 9 দিয়ে গুণ করে এই 1 গুলোকে 9 এ কনভার্ট করব। তো 9 এ পাশে গুণ, ডান পাশে 9 দিয়ে গুণ করলে সব 1 গুলো 9 হয়ে যাবে, এভাবে করে n-তম পদ পর্যন্ত। এরপর এই 9 গুলোকে 9, 99, 999 এগুলোকে আমরা 10 এ কনভার্ট করব। 9 কে আমরা 10 - 1 লিখতে পারি, তারপর 99 মানে হচ্ছে 100 - 1, 999 মানে হচ্ছে 1000 - 1, এভাবে করে n-তম পদ পর্যন্ত। এখন এই যে প্রত্যেকটা অংশ থেকে যে 10 বা 10-এর যে গুণিতকগুলো আছে সেগুলোকে আলাদা করে নিয়ে একটা ধারা তৈরি করতে পারি, এভাবে n-তম পদ পর্যন্ত। আর প্রত্যেকটা অংশে যে -1 ছিল, n-তম পদ পর্যন্ত প্রত্যেকটা অংশেই একটা করে -1 থাকবে। তো সবগুলো -1, n সংখ্যক -1 মিলে হচ্ছে -n হয়। তো সেই এই যে -n, এটাকে আমরা শেষে লিখলাম। এখন এই যে এই ব্র্যাকেট অংশটুকু খেয়াল করো, 10, তারপরে 100, 1000, হ্যাঁ, 10 করে গুণ করে পরের পদগুলো পাওয়া যায়। অর্থাৎ এখানে পরের পদকে আগের পদ দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে প্রতি ক্ষেত্রে 10 করে পাবো, অর্থাৎ সাধারণ অনুপাত আছে এখানে। তো এটা একটা গুণোত্তর ধারা হয়ে গেছে। তো গুণোত্তর ধারার সূত্র অনুসারে যখন r এর মান 1 থেকে বড় হয় তখন সূত্র হচ্ছে a ইন্টু r⁴n - 1 ডিভাইডেড বাই r-1। সূত্র অনুসারে এখানে মান বসিয়ে দেওয়া হয়েছে। a হচ্ছে প্রথম পদ 10, r হলো এই 100-কে 10 দিয়ে ভাগ বা 1000-কে 100 দিয়ে ভাগ করলে 10 হয়, r এর মানও 10। n-তম পদ যেহেতু n সমষ্টি, n সংখ্যক পদ, তো n এর মান এখানে n-ই -1, নিচে r-1 অর্থাৎ 10 - 1, 10 থেকে 1 মাইনাস করলে 9 হয়। আর এখানে এটা এই অংশ এরকমই থাকলো। এ পাশের যে 9/7 ছিল, আমরা Sn এর মান বের করতে চাই সমষ্টি। তো 9/7 এখানে Sn এর সাথে গুণ অবস্থায় আছে, সেটা এ পাশে আসলে ভাগ হবে। সেটাকে যদি আমরা
মানে উল্টিয়ে দিই তাহলে গুণ করতে পারি, মানে গুণ হয়ে তো সেটা উল্টে যাওয়ার কথা, তো এখানে উল্টিয়ে দিয়ে সেটাকে সামনে লেখা হয়েছে 7/9 গুণ অবস্থায় রাখা হয়েছে এর সাথে। এখন যদি গুণ করে দিই এখানে ব্র্যাকেটের মধ্যে এটা একটা পদ আর এই -n এটা একটা পদ, এই 7/9 যদি এই অংশের সাথে গুণ করি তাহলে এর সাথে এই n এর সাথে দুইটা পদের সাথে গুণ করতে হবে। গুণ করলে এখানে 7×70 নিচে 9 81 70/81 তার সাথে এই অংশটুকু 10⁻n-1 থাকলো, আর মাইনাস n এর সাথে এটা গুণ করলে 7n/9। Sn এর মান এটা, অর্থাৎ ওই যে প্রদত্ত ধারা যেটা দেয়া ছিল সেটার n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে এটাই। এরপরে 3 নম্বর প্রশ্নে a আর b দুইটা দ্বিপদী রাশি দেয়া আছে। ক নম্বর প্রশ্নে বলা হয়েছে প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে a কে চতুর্থ পদ পর্যন্ত বিস্তৃত করো। তো এখানে দেখো a যে রাশিটা দেয়া আছে সেখানে n এর মান অর্থাৎ পাওয়ার দেয়া আছে হলো 8। যখন পাওয়ার থাকে প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে আমরা হিসাব করি। প্রথম তো 1, এরপরে 1 1 জানো তোমরা এগুলো, এরপর 1, এই 1 1 যোগ করে যা হয় সেটা 2 এটা, তারপরে প্রথমে আর শেষে একটা করে 1 থাকবে, আর মাঝখানের পদগুলো হচ্ছে যে উপরের প্রতি দুইটা পদ যোগ করে তাদের মাঝখানে লিখতে হয় 1 2 3, তারপরে এই 2 1 3 শেষে একটা 1, প্রথমে একটা শেষে একটা 1 থাকবেই প্রত্যেকটা লাইনে। এরপর এভাবে করে আমরা কতটুকু হিসাব করব, যে যেহেতু এখানে n এর মান ছিল হচ্ছে 8, n যদি 8 হয় তাহলে এখানে আমরা 9টা পদ পাবো। তো এইগুলো হচ্ছে এক একটা পদের সহগ, এই ত্রিভুজের সাহায্যে আমরা যেগুলো পাই যে সংখ্যাগুলো সেগুলো হচ্ছে এক একটা পদের সহগ। তো যেই লাইনে 9টা সহগ পাবো, 9টা সংখ্যা পাবো, সেটাই হচ্ছে সেই পর্যন্ত আমাদের বিস্তৃত করতে হবে, হিসাব করতে হবে। তো এই যে এই লাইনে যে 9টা সংখ্যা আছে এখানে, তো এই পর্যন্ত এসে থেমে যেতে হবে। এখানে দেখা যাচ্ছে প্রথম পদের সহগ হবে 1, দ্বিতীয় পদে 8, তারপরে 28, তারপরে 56 70 56 28 8 1। তো এগুলো সবগুলো আমাদের প্রয়োজন নাই, কিন্তু এই ত্রিভুজের সাহায্যে এই পর্যন্ত আসতে হবে আমাদের। এসে এরপর এই যে 4 পদ পর্যন্ত শুধু এখানে বিস্তৃত করার কথা বলা হয়েছে। তো প্রথম পদের এই যে এই রাশিটা হচ্ছে এর রাশিটা হচ্ছে এটা, প্রথম পদ 1ই হবে, এখানে সহগও 1, আবার প্রথম পদ 1 আছে তো এটা 1ই হবে সেই ক্ষেত্রে, শুধু 1। দ্বিতীয় পদ সহগ হচ্ছে 8, এখানে x/2 এর উপরে 1 পাওয়ার হওয়ার কথা দ্বিতীয় পদে, তো 1 পাওয়ার তো না লিখলেও চলে। তারপরে তৃতীয় পদের সহগ হচ্ছে এই যে 28, চতুর্থ পদে 56, এই তৃতীয় চতুর্থ। তৃতীয় পদে x/2 এর উপরে 2 পাওয়ার হবে, চতুর্থ পদে x/2 এর উপরে 3 পাওয়ার হবে। পাওয়ার এই যে এটার এখানে 1, তারপরে এটা 2, তারপরে 3, এখানে কিছু ছিল না আসলে, এখানে x/2 এর উপরে 0 পাওয়ার, তো 0 পাওয়ার দিলে তো সেটা 1 হয়ে যায়, 1 এর সাথে 1 গুণ করে 1ই হয়। তো এই কারণে প্রথম পদ যখন 1 থাকে তো তখন প্রথম পদটার বিস্তৃতির প্রথম পদ 1 লিখে দিলে হয়, এত হিসাবের প্রয়োজন নাই। তো আর বাকি পদগুলো এগুলো যদি হিসাব করি, এখানে 8 নিচের 2 এর সাথে কাটাকাটি করে 4 হয় 4x, তারপর এখানে স্কয়ার করলে নিচে 4 হবে, 4 এর সাথে 28 কেটে 7 পাবো, 4 সাথে 28, আর এই যে স্কয়ার x স্কয়ার প্লাস এইভাবে করে 2 এর কিউব করলে 8 হবে, 7 8 56 7 x কিউব 7x কিউব। তো এটাই হচ্ছে ওই a যে রাশিটা দেয়া ছিল তার 4 পদ পর্যন্ত বিস্তৃতি। খ নম্বর প্রশ্নে আছে যে b এর বিস্তৃতিতে a স্কয়ার এর সহগ 672 হলে x এর মান নির্ণয় করো। তো b যে রাশিটা দেয়া আছে সেটা এই যে লিখে নেওয়া হয়েছে। এই রাশির বিস্তৃতিতে a স্কয়ারের সহগের কথা প্রশ্নে বলা হয়েছে, তো এই রাশিটাকে যেখানে আমরা a স্কয়ার পাবো সেই পর্যন্ত বিস্তৃত করতে হবে। তো দ্বিপদী বিস্তৃতির সূত্রানুসারে এই রাশিটাকে যদি বিস্তৃত করি, আমরা জানি যে প্রথম পদ যা আছে এখানে রাশির তার উপর প্রথম পদে এই সর্বোচ্চ পাওয়ার হয়। তারপরে এই যে 7c1, এখানে আসলে 7c0 লিখতে হয় বা 7/0 এরকম করে, যে এভাবে করে লেখা যায়, এটাকে 7 0 এভাবে করে লেখা যায়, সেটাই হচ্ছে 7c0, অর্থাৎ 7কে 0 পদ বিস্তৃত করতে হবে, তো সেই ক্ষেত্রে সেটার মান 1 হয় a⁻7। আর এখানে এই দ্বিতীয় পদ যেটা আছে x/2 তার উপরে 0 পাওয়ার হওয়ার কথা, তো এগুলো হিসাব করলে 7 সেটা 1 হয়, তারপরে যে x/3 তার উপরে 0 পাওয়ার দিলে সেটাও 1 হয়ে যাবে। তো সেই 1 তো লেখার প্রয়োজন নাই, এখানে যে a⁻7 শুধু এটা লিখলেই হয়, অর্থাৎ প্রথম পদের উপর সর্বোচ্চ যে পাওয়ার আছে n এর মান, সেই পাওয়ারটা দিয়ে দিলেই প্রথম পদের হিসাব হয়ে যায়। এরপরে 7c1, এখানে এই a এর পাওয়ার এক এক করে কমবে, অর্থাৎ প্রথম পদের পাওয়ার কমবে আর দ্বিতীয় পদের উপর পাওয়ার এক এক করে বাড়বে। তো এখানে তো 0 পাওয়ার ছিল x/3 এর উপর, অর্থাৎ দ্বিতীয় পদের উপর, এখানে x/3 এর উপর 1 পাওয়ার হবে, আর এর উপরে হচ্ছে 1 পাওয়ার কমে যাবে, অর্থাৎ 6 পাওয়ার। তো এটা বোঝার একটা সহজ উপায় হচ্ছে কি,
এই যে 7C1, এখানে 7C0 ছিল, এখানে 7C1, তারপরে 7C2, এইভাবে করে এটা বিস্তৃত করতে হবে। সি এর নিচে যা আছে অর্থাৎ যততম পদ পর্যন্ত বিস্তৃত করতে হবে, এখানে দ্বিতীয় পদের উপর তত পাওয়ার হয়, প্রত্যেকটা পদের জন্য এটা প্রযোজ্য। আর এই দ্বিতীয় পদের আর প্রথম পদের যে পাওয়ার, সেই দুটার পাওয়ার যোগ করে এখানে যে এন এর মান আছে, সর্বোচ্চ এন এর মান হচ্ছে 7, সেই এন এর সমান হতে হয়। তো এখানে যদি 1 পাওয়ার হয় এর উপরে, তাহলে 6 পাওয়ার হবে, কারণ 6 আর 1 মিলে 7। তো এটা প্রত্যেকটা পদের জন্যই প্রযোজ্য। এই কথাটা খেয়াল রাখলে এখানে মাঝখান থেকে যে কোনো একটা পদ বের করা সম্ভব। তো আমরা এরপর পরের পদটা হবে 7C2। সেই ক্ষেত্রে যে সি এর নিচে যেহেতু 2, x/3 এর উপর তাহলে 2 হবে পাওয়ার, আর এখানে 2 হলে এর উপরে 5 হবে, কারণ এই দুটো মিলে 7 হতে হবে। তো এইভাবে করে আমরা তারপরের পদ, তারপরের পদ এবং তারপরের পদ নির্ণয় করলাম। তো দেখা যাচ্ছে এখানে এসে আমরা a স্কয়ার পাচ্ছি। তো যেহেতু a স্কয়ারের সহগের কথা বলা হয়েছে, এই পর্যন্ত আমাদের বিস্তৃত করতে হবে। তো বাকি পদগুলো তো আমাদের প্রয়োজন নাই, তো এই কারণে বাকি পদগুলোর হিসাবও দরকার নাই। আমরা একটু এই যে এই পদ যেখানে a স্কয়ার আছে সেটাকে আলাদা করে নিচ্ছি, লিখেছি যে a স্কয়ার যুক্ত পদ, সে পদটা লেখা হয়েছে। 7C5 ক্যালকুলেটরে হিসাব করতে পারো, এটা ম্যানুয়ালি হিসাব করা বেশ কষ্টসাধ্য, সময় সাপেক্ষ। তো সেটা ক্যালকুলেটর, তো যারা হায়ার ম্যাথ নিচ্ছ তাদের কাছে অবশ্যই সাইন্টিফিক ক্যালকুলেটর আছে, তো এখানে এটা ক্যালকুলেটরের মাধ্যমে করে ফেলতে পারো। 7C5 এটার মান হয় হচ্ছে 21 a স্কয়ার, তারপরে x/3 এর উপরে 5 পাওয়ার আছে, 5 পাওয়ার হিসাব করলে x⁵ উপরে, আর নিচে হয় 243। তো তাহলে a স্কয়ারের সহগ হচ্ছে a স্কয়ার বাদ দিয়ে বাকি যা থাকে, এখানে 21 ইন্টু x⁵/243। তো প্রশ্নে বলা হয়েছে যে a স্কয়ারের সহগ যেটা, সেটা হচ্ছে 672 এর সমান। তো আমরা এটা থেকে একটা সমীকরণ গঠন করলাম। এখান থেকে x এর মান আমাদের বের করতে হবে, x⁵, এটাকে এপাশে রেখে দিলাম, 21/243। x⁵ এর সাথে এটা গুণ অবস্থায় আছে, এই ভগ্নাংশ এটা ওই পাশে নিয়ে গেলে ভাগ হয়ে যাবে। সেটাকে যদি আমরা গুণ আকারে লিখি তাহলে উল্টে যাবে, 243 ওপরে যাবে আর 21 আসবে নিচে। তারপর এই অংশটুকু যদি আমরা হিসাব করি, একবারে হিসাব করে দিব ক্যালকুলেটরে, হিসাব করলে পাবো 777, 7776। এখন এই পাশে যেহেতু x এর উপর 5 পাওয়ার আছে, আমাদের চিন্তা করতে হবে এই সংখ্যাটাকে কোন সংখ্যার উপর 5 পাওয়ার দিয়ে প্রকাশ করা যায়। তো আমরা দেখেছি হিসাব করে যে 6 এর উপর যদি 5 পাওয়ার দেওয়া হয় তাহলে এই সংখ্যাটা পাওয়া যায়। তো এরপর দুই পাশ থেকে যদি আমরা 5 পাওয়ার বাদ দিয়ে দিই তাহলে x এর মান পাবো হচ্ছে 6। এখানে কখনো কখনো প্লাস মাইনাস নেওয়া হয়, যখন জোড় সংখ্যা পাওয়ার থাকে তখন প্লাস মাইনাস নেওয়া হয়, কারণ প্লাস বা মাইনাস যে কোনো চিহ্নের উপর যদি জোড় সংখ্যা পাওয়ার থাকে তাহলে সেটা প্লাস হয়ে যায়। এই সংখ্যাটা যেহেতু প্লাস, তো যদি এটা জোড় সংখ্যা পাওয়ার থাকতো তাহলে এখানে প্লাস মাইনাস নিতাম। তো এই ক্ষেত্রে বিজোড় সংখ্যা পাওয়ার, এটা মাইনাস হওয়া সম্ভব না, কারণ মাইনাসের উপরে বিজোড় সংখ্যা পাওয়ার দিলে মাইনাস হয়, কিন্তু এই সংখ্যাটা তো প্লাস, তো এখানে শুধু প্লাসই হওয়া সম্ভব এটা, এই কারণে আর প্লাস মাইনাস দেওয়া হয়নি। তো এক্স এর মান পেলাম আমরা হচ্ছে 6। এই অংশের শেষ প্রশ্ন গ নম্বর, বলা হয়েছে যে এক্স এর ঘাতের ঊর্ধ্বক্রম অনুসারে 2 - x ইন্টু a কে x³ পর্যন্ত বিস্তৃত করো। এখান থেকে প্রাপ্ত ফলাফল ব্যবহার করে 1.9 ইন্টু 1.05 টু দ্য পাওয়ার 8 এর মান বের করো। তো প্রথম কথা হলো যে এই 2 - x ইন্টু a, এটাকে x³ পর্যন্ত বিস্তৃত করার কথা বলা হয়েছে। তো a মানে হচ্ছে 1 প্লাস x/2 টু দ্য পাওয়ার 8, এই রাশিটা। তো এটাকে তো আমরা ক নম্বরে বিস্তৃত করেছি, সেখান থেকে বিস্তৃতির মান যেটা ক নম্বর থেকে পেয়েছিলাম সেই মানটা এখানে বসিয়ে দিলাম, 1 + 4x + 7x² + 7x³। তো এখানে সাইড নোট লিখে দিলাম যে এটা ক হতে পাওয়া গেছে। এরপর এর সামনে যেহেতু 2 - x, এটা গুণ অবস্থায় আছে, গুণ করে দিব 2 দিয়ে। প্রথমত এই যে এই পদগুলোকে গুণ, তারপর আবার -x দিয়ে গুণ করব। 2 দিয়ে গুণ করলে 2 অক্ষে 2, তারপরে প্লাস 4 × 8 8x, প্লাস 7 × 14 x² প্লাস 7 × 14 x³। 2 দিয়ে গুণ করা হলো, এরপরে যে -x দিয়ে গুণ করব, -x দিয়ে 1 এর সাথে গুণ করলে -x হয়, তারপরে মাইনাস প্লাসে -4x², এভাবে করে 7x² এর সাথে গুণ করলে -7x³ হবে। তারপরের পদটার সাথে গুণ করলে x⁴ হয়ে যাবে, তো সেটা আর লেখা হয়নি, কারণ x³ পর্যন্ত বিস্তৃত করার কথা বলা হয়েছে। এরপরে এখানে যেগুলো সদিশ পদ আছে সেগুলো একটু যোগ বিয়োগ করে শর্ট করে নেওয়া হয়েছে। 2 একটাই, মানে এই শুধু সংখ্যা এরকম একটা পদই আছে, তো এটা এরকম থাকলো। তারপরে যে +8x আর এখানে যে -x, এই দুটা সদিশ পদ, বিপরীত চিহ্ন থাকলে বিয়োগ করতে হয়। 8 থেকে 1 বাদ দিলে হচ্ছে 7, বড় সংখ্যাটা ধনাত্মক, তাই এখানে প্লাস সাইন হবে, +7x। এরপরে যে x² যুক্ত দুইটা পদ আছে, 14x² - 4x², এটা হিসাব করে +10x² হয়।
তারপর এক্স কিউব যুক্ত দুইটা পদ আছে, প্লাস 14 মাইনাস 7, 14 থেকে 7 বিয়োগ করলে প্লাস 7 হয় এক্স কিউব। তো এই হচ্ছে ওই প্রশ্ন যেটা আছে সেটার এক্স কিউব পর্যন্ত বিস্তৃতি। এখন প্রশ্নের যে দ্বিতীয় অংশ আছে সেখানে বলা হয়েছে যে ওই বিস্তৃতি ব্যবহার করে, বিস্তৃতির ফলাফল ব্যবহার করে 1.9 ইন্টু 1.05 টু দ্য পাওয়ার 8 এর মান বের করতে হবে। তো এখন এই যেটার মান বের করতে বলেছে শেষে, তার সাথে যদি ওই 2 মাইনাস এক্স ইন্টু এ অর্থাৎ এই যে এই রাশিটার তুলনা করি, তাহলে এই যে এর জায়গাতে দেখা যাচ্ছে যে 1.9 হওয়ার কথা বলেছে, আর এই যে এটার জায়গাতে হচ্ছে 1.05 এর কথা বলেছে। এখন হয় এটা ইকুয়াল টু 1.9 অথবা এই 1 প্লাস এক্স বাই 2 সেটাকে 1.05 এর সমান ধরে এখান থেকে আমরা এক্স এর মান বের করব। তো যেটা সহজ সেটাই করেছি। 1.9 2 মাইনাস এক্স এর সমান, প্রথম অংশের সমান। এখান থেকে এই মাইনাস এক্সটাকে এ পাশে আনলে প্লাস এক্স হয়ে যায়, আর 1.9 ও পাশে গিয়ে 2 থেকে মাইনাস হয়ে 0.1, এক্স এর মান হচ্ছে 0.1। এখন এই যে বিস্তৃতি, এই বিস্তৃতিতে এক্স এর মান যদি আমরা 0.1 বসিয়ে দিই তাহলেই আনসার হয়ে যাবে। তো বিস্তৃতির যে দুইটা পক্ষ, বাম পাশে যা আছে 2 মাইনাস এক্স ইন্টু 1 প্লাস এক্স বাই 2, সেখানেও এক্স এর মান বসিয়ে দেখানো হয়েছে যে এটা আসলে প্রশ্ন যেটার মান চাওয়া হয়েছে সেটার সমানই হয়। তো সে বাম পাশে মান বসানো হয়েছে, আর ডান পাশে যে বিস্তৃতি করা হয়েছে এক্স কিউব পর্যন্ত সেখানেও এক্স এর মান 0.1 বসিয়ে দেওয়া হয়েছে। তো বাম দিকের এই অংশগুলো হিসাব করলে, এই যে ব্র্যাকেট অংশ হিসাব করলে এটা 1.9 হয়, এই ব্র্যাকেট অংশটুকু হিসাব করলে 1.05 হয়, ওপরে 8 পাওয়ার এটা থাকলো। তো এটার মানই আমাদের বের করতে বলা হয়েছে। এটার মান এই ডান পাশে অংশ হিসাব করলে যা হয় সেটাই হচ্ছে নির্ণেয় মান। তো এই হিসাবটুকু ক্যালকুলেটরের সাহায্যে একবারে করে দেওয়া ভালো, কারণ হচ্ছে যে এখানে যে দশমিক সংখ্যার উপরে পাওয়ার আছে, কোথাও স্কোয়ার আছে, কোথাও কিউব আছে। তো এগুলো হিসাব করে দশমিকের পর অনেকগুলো সংখ্যা আসবে। বিশেষ করে কোনো কোনো অঙ্কে আরো বেশি আসে, এখানে অবশ্য খুব বেশি আসবে না, কিন্তু কোনো এই টাইপের অন্যান্য অঙ্কে আরো অনেক বেশি আসতে পারে। তো সেগুলো দশমিকের পর অনেকগুলো সংখ্যা লেখা বেশ ঝামেলার ব্যাপার। তো যার কারণে পুরো অংশটুকু একবারে হিসাব করে দিয়ে, আমাদের যেহেতু এখানে দশমিকের পর কয় ঘর নিতে হবে সেটা বলে নেই, এখানে দশমিকের পর হিসাব করে মাত্র এই 3টা ঘরই এসেছে, তো 3টা ঘরই নেওয়া হয়েছে 2.807। অনেক সময় হয়তো দশমিকের পর 4 ঘর বা দশমিকের পর 3 ঘর নেওয়ার কথা বলে, সেক্ষেত্রে দশমিকের পর অনেকগুলো ঘর আসে, সেখান থেকে যত ঘর প্রশ্নে বলবে সেটা তত ঘর নিতে হবে। নেওয়ার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে যত ঘর নিব, পরের ঘরটা যদি 4-এর থেকে বড় হয় তাহলে আগের ঘরে 1 যোগ করে নিতে হবে। তো এখানে তেমনটা হয়নি, এখানে 807 এতটুকুই আসে হিসাব। তো তাহলে এটাই হচ্ছে আনসার। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিও থেকে তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, প্রার্থনা তোমাদের সবার জন্য। আল্লাহ হাফেজ।